স্যারটা নিয়ে আসুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। এবং আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি এই করোনা ভাইরাস সম্পর্কিত যে আপডেটগুলো গভর্নমেন্ট থেকে প্রচার করা হচ্ছে, কোভিড-19 এ আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এটি একটি অত্যন্ত উদ্বেগের বিষয়। সেক্ষেত্রে সরকারও ভিন্ন মাত্রা চিন্তা করছে। আমাদেরকে এই থেকে রক্ষা পাওয়ার জন্য এখনই উচিত সর্বাত্মক সহযোগিতা করা গভর্নমেন্টের নীতির সাথে, নির্দেশনার সাথে। সরকার একা পারবে না, কোন আইন শৃঙ্খলা বাহিনী পারবে না, আমরা যদি সজাগ না হই। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যে যেখানে আছো, যে অবস্থায় আছো, তোমরা অত্যন্ত সতর্কতা অবলম্বন করো এবং সামাজিক দূরত্ব বজায় রাখো। আমরা আজকের ক্লাসে তাহলে এখনই ক্লাসে যাচ্ছি। তো আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব, স্টার্ট করো। আমরা আজকে যে আলোচনা করব সেটি হলো যে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর 6th ক্লাস আজকে। এর আগে 5টি ক্লাস আমি এই চ্যাপ্টারের উপর নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আজকে এই অধ্যায়ের 6th ক্লাস নিব, আলোচনা করব। তো আমরা বলছি যে এই চ্যাপ্টারটি আসলে এই চ্যাপ্টারটি একটা বৃহৎ চ্যাপ্টার। তোমরা জানো যে এই আর্থিক বিবরণী থেকে 20 নম্বরের অঙ্ক আসে এবং ফার্স্ট পেপারে এক মালিকানা ব্যবসায়ের আর্থিক বিবরণী থেকে তোমাদের 20 মার্কসের প্রশ্ন আসে। তো দুটো আর্থিক বিবরণী, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে দুটো আর্থিক বিবরণী ভালো করে যদি আমরা শিখতে পারি তাহলে এখান থেকে 40 মার্কস কমন পাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা অত্যন্ত মনোযোগের সাথে এই চ্যাপ্টারটি করবে। আমিও ধীরে ধীরে আগাচ্ছি যাতে তোমরা খুব সহজে সুন্দর করে এই চ্যাপ্টারটি বুঝতে পারো, বুঝতে সক্ষম হও। তো আজকে যে আমাদের আলোচনা হবে 6th ক্লাসে এসে, সেটি হবে মূলত যৌথ মূলধনী কোম্পানির মালিকানা সত্ত্ব বিবরণী কিভাবে করতে হয় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তারই প্রেক্ষিতে আমরা গত ক্লাসের যে আলোচনাগুলো ছিল, 5th ক্লাসের যে আলোচনাগুলো ছিল, সেগুলো একটু রিভিউ করব, একটু রিকল করব। নেক্সট আমি আজকের যে পূর্ণাঙ্গ ক্লাসটি হবে, যে টপিকের উপরে বেসিক ক্লাস আজকে, সেটি হলো যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর যে একটি অংশ, কোম্পানির মালিকানা সত্ত্ব বিবরণী, সেই শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব বিবরণী আমরা আলোচনা করব আজকের ক্লাসে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা তাহলে গত ক্লাসের একটু আমরা যে আলোচনা করেছিলাম 5th ক্লাসে, সেটা একটু দেখে আসি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে আমরা যে ক্লাসটি 5th ক্লাসে আলোচনা করেছি সেটা দেখতে পাচ্ছ এখানে। আমরা সেখানে পড়িয়েছিলাম সংরক্ষিত আয় নিয়ে। এই সংরক্ষিত আয় কিভাবে করা হবে সেই নিয়ে আলোচনা করা হয়েছিল। যে সংরক্ষিত আয়ের প্রথম অংশ ছিল যে এখানে একটি ব্যালেন্স দেওয়া থাকবে এবং সেই ব্যালেন্সের সাথে আমরা কিছু আইটেম যোগ করব এবং কিছু আইটেম বিয়োগ দিব। যোগের আইটেমগুলো কি কি ছিল সেগুলো আমি আবার রিপিট করছি যাতে তোমরা খুব ইজিলি বুঝো, কেননা সংরক্ষিত আয়ের যে অ্যানসার আসবে সেটি যদি ভুল হয় তাহলে আমি মালিকানা সত্ত্ব নির্ণয় করতে পারবো না। আমি যে কোম্পানির মালিকানা সত্ত্ব নির্ণয় করব, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব নির্ণয় করব, সেখানে এই সংরক্ষিত আয়ের অ্যানসারটি আসবে। সো এই সংরক্ষিত আয়ের যে অ্যানসার, সেই অ্যানসারটি আমাকে সঠিক নির্ণয় করতে হবে। আমরা এজন্যই এই ক্লাসটি আবার রিভিউ করছি। তো সংরক্ষিত আয় দেখতে পাচ্ছ যে একটি ব্যালেন্স দেওয়া থাকবে, এখানে প্রারম্ভিক ব্যালেন্স দেওয়া থাকবে, তার সাথে কিছু আইটেম যোগ হবে এবং কিছু আইটেম বাদ যাবে। যে আইটেমগুলো যোগ হবে সেগুলোকে আমি প্রথম অংশে নিয়ে এসেছি, যেটি আমরা 5th ক্লাসে শিখেছি, যে এখানে চলতি বছরের নেট মুনাফা নির্ণয় হবে, যেটি বিশদ আয় বিবরণী করে আমি পাবো। সেই নেট মুনাফাটি এখানে আসবে, যোগ হবে। আয়কর ফেরত থাকলে সেটি যোগ হবে। দাবিহীন লভ্যাংশের অবলোপন থাকলে এখানে যোগ হবে। পুরাতন আয়কর সঞ্চিতি থেকে নতুন আয়কর সঞ্চিতি যদি
কম হয়, নতুন আয়কর যদি কম থাকে, অর্থাৎ পুরাতন আয়কর সঞ্চিতি আমি রেখেছিলাম যে পরিমাণ অ্যামাউন্ট তা থেকে আয়কর পরিশোধ করা হয়েছে কম, এমন যদি থাকে তাহলে এই পুরাতন আয়কর সঞ্চিতি থেকে আয়কর বাদ দিব। বাদ দিলে যে অ্যামাউন্টটি আসবে সেটি আমরা নিয়ে যাব এই যোগের খাতায়। সো প্রথম অংশে এই ছিল আমাদের যোগ। তবে সাধারণত তোমাদেরকে পরীক্ষার প্রস্তুতির জন্য বলছি, এখানে সাধারণত একটা আইটেম বেশিরভাগ থাকে, যে একটা ব্যালেন্স দেওয়া থাকবে যেটি প্রারম্ভিক ডেট, আর চলতি বছরের নেট মুনাফাটা দেওয়া থাকবে। সেই চলতি বছরের নেট মুনাফাটা তোমরা যোগ করবা। আর সাধারণত ওই যে দাবিহীন লভ্যাংশ অবলম্বন এটি খুব কম থাকে পরীক্ষায়, হঠাৎ করে থাকে, অন্যান্য আইটেমগুলো খুব একটা থাকে না। তারপরেও আমরা শিখতে হবে একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি রাখতে হবে, সেজন্য সবগুলো আইটেম দিয়েছি যেগুলো আসতে পারে। তা আমি এখন দ্বিতীয় অংশে যাচ্ছি, সংরক্ষিত আয়ের যে দ্বিতীয় অংশ। তোমরা লক্ষ্য করো দ্বিতীয় অংশে কি ছিল। দ্বিতীয় অংশে ছিল যে কিছু আইটেম থাকবে যেগুলো আমরা কি করব, বাদ দেব। সংরক্ষিত আয় থেকে কিছু আইটেম বাদ দিতে হবে, সে কোন আইটেমগুলো বাদ দিতে হবে। দেখো এখানে আমি ডিটেইলস দেখানোর চেষ্টা করেছি যে কোন আইটেমগুলো বাদ যাবে, যে পুরাতন আয়কর সঞ্চিতি আয়কর থেকে বাদ, অর্থাৎ আয়করের পরিমাণ বেশি আর সঞ্চিতি ছিল কম, এই দুটো আইটেম রেওয়া মিলে থাকে। তো এই আয়কর থেকে পুরাতন আয়কর সঞ্চিতি বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটি আসবে সেটি সংরক্ষিত বাদ আয়করে করবে, দ্বিতীয় কলামে বসাবো। তারপরে প্রস্তাবিত লভ্যাংশ, এটি সমন্বয়ে দেওয়া থাকে, এই প্রস্তাবিত লভ্যাংশ আমরা এখানে বাদ দিব। অন্তর্বর্তী লভ্যাংশ রেওয়া মিলে থাকে, চূড়ান্ত লভ্যাংশ রেওয়া মিলে থাকে, এই চূড়ান্ত লভ্যাংশ এবং অন্তর্বর্তী লভ্যাংশ এটিও আমরা বাদ দিব। দেন সঞ্চিতি তহবিলে স্থানান্তর। তোমরা জানো যে নেট মুনাফার একটি অংশ যদি কোনো ফান্ডে স্থানান্তর করা হয় তো নেট মুনাফা কমে যায়, সো এখানে সেই সঞ্চিত তহবিলে স্থানান্তরটি আসবে। দেন লভ্যাংশ সমতাকরণ তহবিল। আমরা বলেছি বিভিন্ন সময়ে দেখা যায় কোম্পানি একই সময় প্রফিট করতে পারে না, কোন বছর প্রফিট একটু বেশি হয়, কোন বছর প্রফিট একটু কম হয়। তো যে বছর প্রফিট বেশি হবে কোম্পানি সেই বছর কি করবে, সে বছর সে প্রফিটের একটা অংশ আলাদা করে রেখে দিবে, যে এট দ্য ফিউচারে যদি কখনো প্রফিট কমে যায় তখন আমি এই লভ্যাংশটাকে যে রেখে দিলাম যে লভ্যাংশ সমতাকরণ তহবিল নামে, ওইখান থেকে টাকা নিয়ে আমি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পরিশোধ করতে পারবো। সেজন্য লভ্যাংশ সমতাকরণ তহবিল প্রস্তুত করা হয়, এক ধরনের তহবিল গঠন করা হয়। তো এই লভ্যাংশ সমতাকরণ তহবিল যদি গঠন করা হয় তাহলে কি করা হবে, তাহলে কি করা হবে যে এই নেট মুনাফা থেকে বা সংরক্ষিত আয় থেকে বাদ দিতে হবে। দেন প্রতিপূরক তহবিল স্থানান্তর। এরকম কোন বিভিন্ন কারণে কোম্পানি প্রতিপূরক তহবিল করতে থাকে, এই প্রতিপূরক তহবিলে যদি টাকা স্থানান্তর করা হয় প্রফিটের টাকা এখান থেকে মাইনাস করতে হবে। এভাবে কিছু আইটেম সংরক্ষিত আয় আমরা দেখি প্লাস হয়, কিছু আইটেম মাইনাস হয়। ফলে এই যোগ বিয়োগের ফলে একটা পর্যায়ে এসে দেখা যায় যে যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটাকে আমরা বলবো সমাপনী যে। এই ছিল আমার গত ক্লাসের সংরক্ষিত আয়ের দ্বিতীয় অংশ। তার পরের বিষয়টি আমরা লক্ষ্য করি যে পরের আলোচনার বিষয় কি ছিল। এখানে ছিল, দেখতে পাচ্ছ তোমরা এখানে রেওয়া মিল ছিল, আংশিক রেওয়া মিল, এবং এই রেওয়া মিলের মধ্যে যে আইটেমগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে শেয়ার মূলধন, সংরক্ষিত আয়ের ব্যালেন্স, হ্যাঁ, তারপরে নেট মুনাফা, এই বছরে নেট মুনাফা কত হয়েছে, আয়কর সঞ্চিতি কি পরিমাণ আয়কর সঞ্চিতি আছে, আয়কর পরিশোধ করা হয়েছে কি পরিমাণ, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, এগুলো আমার রেওয়ামিল আইটেম আছে। এবং সমন্বয়, দুটো সমন্বয় আছে, যে কোম্পানি শেয়ার মূলধনের উপর একটি লভ্যাংশ প্রপোজ করেছে, পরিচালনা পর্ষদ প্রস্তাব করেছে যে এই পরিমাণ লভ্যাংশ শেয়ার হোল্ডারদের এবছর পরিশোধ করা হবে। তো এই যে লভ্যাংশ পরিশোধ করা হবে প্রস্তাব করা হয়েছে, এই লভ্যাংশকে বলা হয় প্রস্তাবিত লভ্যাংশ। এই প্রস্তাবিত লভ্যাংশ আমরা কিভাবে ক্যালকুলেট করব, শেয়ার মূলধনের উপর এটি ক্যালকুলেট করতে হবে।
শেয়ার মূল্য কত আছে? 6 লাখ টাকা আছে। এই 6 লাখ টাকার উপরে এই 6.25% আমরা লভ্যাংশ ইম্পোজ করব। ফলে যে অ্যামাউন্টটা আসবে এটা হবে আমার প্রস্তাবিত লভ্যাংশ, এবং এই প্রস্তাবিত লভ্যাংশ সংরক্ষিত আয় থেকে বাদ দিতে হবে। সংরক্ষিত আয় নির্ণয় করার সময় বাদ দিতে হবে। 2 নম্বর সমন্বয় দেখো, নিট লাভের 15,000 টাকা সাধারণ সঞ্চিত তহবিলে এবং 12,000 টাকা কর্মচারী কল্যাণ তহবিলে স্থানান্তর করতে হবে। এটিও আমরা বলেছি যে এই যে নিট লাভ থেকে কোন তহবিল গঠন করা হলে কি করতে হয়? বাদ দিতে হয়। নিট লাভ থেকে বাদ দিতে হয়, অর্থাৎ নিট লাভ কমে যায়। তো এখানে সংরক্ষিত আয় নির্ণয় করার সময় আমরা সেটি মাইনাস করে দিব। আবার কর্মচারী কল্যাণ তহবিল গঠন করতে গেলেও এরকম ভাবে মাইনাস করে দিব। তো এই যে বিষয়গুলো ছিল আমার গত ক্লাসের আলোচনার বিষয়, এবং এটি আমরা সমাধান করেছি। দেখো পরবর্তী স্লাইডে আমরা পরবর্তী স্লাইডটি একটু লক্ষ্য করি। এই যে এখানে এটা আমরা সমাধান করেছি, সংরক্ষিত আয় নির্ণয় করেছি। আমি বারবার বলছি যে সংরক্ষিত আয় নির্ণয়, কিন্তু আমার প্রিয় শিক্ষার্থী তোমরা বিভিন্ন বইতে লক্ষ্য করবে এখানে লেখা থাকে যে সংরক্ষিত আয় বিবরণী, আসলে নট এ স্টেটমেন্ট। সংরক্ষিত আয় রিটেন আর্নিং একটি স্টেটমেন্ট নয়, হ্যাঁ, এটি কম্পিউটিং করা হয়, জাস্ট একটি গণনা বা ওয়ার্কিং এ নোটের মধ্যে দেখাতে হয়। তোমরা বিভিন্ন কোম্পানির যে আর্থিক বিবরণীগুলো করে, তাদের আর্থিক বিবরণীগুলো যদি তোমরা দেখো, তারা ইয়ার এন্ডে বছর শেষে কোম্পানি কি করে? একটি বই প্রকাশ করে। সেই বইয়ের মধ্যেই তাদের হিসাব সম্পর্কিত তথ্যগুলো এজিএম এ যে উপস্থাপন করা হয় সবগুলো থাকে। তো সেখানে তোমরা দেখবে যে অ্যাকাউন্টস স্টেটমেন্ট গুলো দেখবে, যদি কখনো পাও সেখানে দেখতে পাবে যে সংরক্ষিত আয়ের জন্য কোনো স্টেটমেন্ট হয় না। বাট কিছু বইতে এই ধরনের কথাগুলো বলা আছে যেগুলো একেবারেই ভুল, এবং সেই বইগুলো যদি কোনো টিচার ফলো করে তারাও প্রশ্ন করার সময় অনেক সময় লিখে দেয় সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। আসলে এটি সংরক্ষিত আয় নির্ণয় হবে। আমি তোমাদেরকে জন্য আহ্বান করব, তোমরা যদি এরকম কোনো অ্যাকাউন্টসের বই না পাও কোন কোম্পানিগুলো, তাহলে তোমরা অনলাইনে বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটে গেলে তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণী তাদের ওয়েবসাইটে আছে, সেটা ডাউনলোড করে তোমরা দেখতে পারবে যে তারা কিভাবে এই সংরক্ষিত আয় নির্ণয় করেছে, বা সংরক্ষিত আয় নির্ণয় মানে রিটেন আর্নিংস নির্ণয় করেছে। এটি কিন্তু স্টেটমেন্ট আকারে তারা কখনোই কোথাও নাই, এটি জাস্ট কম্পিউটিং করা হয়, নির্ণয় করা হয়। তো আমরা কিভাবে সংরক্ষিত আয় নির্ণয় করেছি দেখো, এখানে দেওয়া আছে যে প্রারম্ভিক একটি ব্যালেন্স আমরা নিয়ে এসেছি, তারপরে চলতি বছর নেট মুনাফা নিয়ে এসেছি, যেটা প্রশ্নে আমাদের ছিল। কিছু না আমরা প্রশ্ন দেখিয়েছি তোমাদের, সেই প্রশ্নটাতে ছিল। আর এখানে বাদ দিয়েছি অনেকগুলো আইটেম, আয়কর, প্রধান আয়কর সঞ্চিতি দুটোর ডিফারেন্স 4,500 টাকা, অন্তর্বর্তী লভ্যাংশ এটি রেওয়া মিলেছিল, এখানে এসেছে। প্রস্তাবিত লভ্যাংশ ওই যে বলেছিলাম যে সমন্বয় 1 নম্বরে ছিল 6.25%, হ্যাঁ, শেয়ার মূলধনের, এটি এসেছে। সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর যে সমন্বয় 2 নম্বরে ছিল, সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর এটি এসেছে। কর্মচারী কল্যাণ তহবিলে স্থানান্তর এটিও সমন্বয় ছিল, এখানে এসেছে। এভাবে সংরক্ষিত আয় থেকে কিছু আইটেম যোগ হয়েছে, কিছু আইটেম বাদ দিয়েছি, আমরা পেয়েছি সংরক্ষিত আয়ের সমাপনী জেল। আমি একটু দ্রুত এগিয়েছি, এজন্য তোমরা হয়তো ভাবতে পারো স্যার খুব দ্রুত পড়াচ্ছে। আসলে এই ক্লাসটি ছিল পঞ্চম ক্লাস। পঞ্চম ক্লাসের এই বিষয়গুলোর সাথে আমার আজকের ক্লাসে একটা চেইন আছে। যদি আমি আগের ক্লাসগুলো একেবারেই একটু মনে না করিয়ে তোমাদের আজকের ক্লাসে সরাসরি চলে যাই, তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। সেজন্য আমি পঞ্চম ক্লাসে জাস্ট একটু রিভিউ দিচ্ছি এবং তোমাদেরকে নিয়ে যাচ্ছি 6th ক্লাসে। আজকে আমরা যাব, এখন এই মুহূর্তে যে ক্লাসটাতে যাব, যেখানে যাব, যে স্লাইডটি তোমরা দেখতে পাবে, সেটি আসলে আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয়। লক্ষ্য করো, এখানে একটি রেওয়ামিল দেওয়া আছে। আমি প্রশ্নটি আরেকটু বড় করে দেখাচ্ছি, তোমরা দেখো প্রশ্নটি খুব ভালো করে লক্ষ্য করো যে এখানে কি আছে। খুব ভালো করে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনটা একটু বড় করে দেখানো হচ্ছে। আমি ব্যাকগ্রাউন্ডে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ একটা রেওয়ামিল দেওয়া আছে। আজকের প্রধান আলোচ্য বিষয় এই অংশটি।
এই 6th ক্লাসের মূল বিষয় এটি। তো আমি এখানে ডিটেইল কথা বলবো এবং আমি চাইবো তোমরা খুব মনোযোগ সহকারে এই ক্লাসটি ফলো করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ একটি রেওয়া মিল এখানে দেওয়া আছে। যে রেওয়া মিলে প্রথমে দেওয়া আছে শেয়ার মূলধন। শেয়ার মূলধন কি আমরা এটি আসলে জানি, তারপরও আমি বলছি তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে, কেউ যদি কোনো কোশ্চেন মনে অ্যারাইজ করো, তোমরা কমেন্টসে প্রশ্নগুলো লেখো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। তোমরা যে যেখানে আছো তোমরা এই প্রশ্নগুলো কমেন্টসে লিখে দাও, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই যে শেয়ার মূলধন দেখতে পাচ্ছ, এই শেয়ার মূলধনটি কোম্পানির শেয়ার বিক্রয় করে শেয়ার হোল্ডারদের কাছ থেকে এই মূলধন সংগ্রহ করেছে। সঞ্চিত তহবিল, সাধারণ সঞ্চিত তহবিল, এটি কি? তোমরা দেখতে পাচ্ছ এই যে সাধারণ সঞ্চিত তহবিল 1,20,000 টাকা আছে। এটি কোম্পানির একটি তহবিল যেটি রেওয়া মিলে দেওয়া আছে। এই সঞ্চিত তহবিল হলো ধীরে ধীরে কোম্পানি গঠন করেছে। প্রতি বছর বা বিভিন্ন সময়ে নিট মুনাফার অংশ এই সাধারণ সঞ্চিত তহবিলে নিয়ে আসা হয়। নিট মুনাফার অংশ থেকে এই সাধারণ সঞ্চিত তহবিল গঠন করা হয়। তাহলে লভ্যাংশ সমতাকরণ তহবিলে এখন যাচ্ছি আমরা। 3 নম্বর আইটেমটি দেখতে পাচ্ছ, লভ্যাংশ সমতাকরণ তহবিল। লভ্যাংশ সমতাকরণ যে তহবিলটি আছে এটি কি? এটি আমি তোমাদের আগে বুঝিয়েছি যে লভ্যাংশ সমতাকরণ তহবিল হলো এমন একটি তহবিল যে তহবিল থেকে কোম্পানির শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দেওয়া হবে। কখনো যদি প্রফিট কম হয় তখন এই ফান্ড থেকে টাকা নিয়ে একটি লভ্যাংশের ব্যালেন্স করা হয়, লভ্যাংশ পরিশোধ করা হয়। দেখা গেল যে গত বছর কোম্পানির প্রফিট অনেক বেশি হয়েছে, এই বছর এসে কোভিড-19 এর কারণে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, তাদের উৎপাদন ক্ষমতা কমে গেছে, তাদের মার্কেটে পণ্য সেল হচ্ছে না, ফলে তাদের এবছর হয়তো প্রফিট কমে যাবে। এবছর যদি তাদের প্রফিট কমে যায় তখন তারা কি করবে? তখন তারা তোমার এই লভ্যাংশ সমতাকরণ তহবিলে যদি টাকা থাকে সেই টাকা দিয়ে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে পারবে। তাহলে লভ্যাংশ সমতাকরণ তহবিল কি এটি আমরা বুঝতে পেরেছি, এটি প্রফিটেরই একটা অংশ। 4 নম্বর আইটেম দেখো, 4 নম্বর আইটেম দেখো, চার নম্বর আইটেমে কি আছে দেখো, মূলধন সঞ্চিতি। মূলধন সঞ্চিতি কি? মূলধন সঞ্চিতি হলো কোম্পানি যে শেয়ার মূলধন আছে সেই শেয়ার মূলধনের প্রেক্ষিতে শেয়ার মূলধন সংগ্রহ করার প্রেক্ষাপটে কখনো কোনো সিচুয়েশনে এই ধরনের সঞ্চিতি সৃষ্টি হয়েছে বা সৃষ্টি করেছে। এই শেয়ার মূলধনের জন্য বা মূলধনের জন্য যদি কোনো সঞ্চিতি করা হয় সেটি মূলধন সঞ্চিতি আমরা বলি। মূলধন সঞ্চিতি কার? এই টাকাগুলো কোম্পানির শেয়ার হোল্ডারদের টাকা। প্রতিপূরক তহবিল, সিঙ্কিং ফান্ড আমরা এটাকে ইংরেজিতে বলি। এই সিঙ্কিং ফান্ড বা প্রতিপূরক তহবিল এটিও কোম্পানির শেয়ার হোল্ডারদের অংশ। শেয়ার অধিহার, এটি কি? আমার মনে হয় যারা আমার পঞ্চম অধ্যায়ের ক্লাসগুলো করেছো, পঞ্চম অধ্যায়ে আমি মেবি 4টি ক্লাস নিয়েছি যেখানে যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহ নিয়ে আলোচনা হয়েছে, অর্থাৎ শেয়ার ইস্যু যাকে বলা হয়। ওই চ্যাপ্টারে ওই চতুর্থ অধ্যায়ে
তোমরা এই শেয়ার অধিহার নিয়ে আলোচনা করেছি শেয়ার ইস্যু চ্যাপ্টারে। এই শেয়ার ইস্যু চ্যাপ্টারের মধ্যে শেয়ার অধিহার নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। তারপরেও আমি আজকে কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করি। কোন একটি কোম্পানি তার শেয়ার মূলধনের টাকা সংগ্রহ করার সময় শেয়ারের যে ফেস ভ্যালু বা অভিহিত মূল্য তা থেকে কিছু বেশি মূল্যে যদি শেয়ার বিক্রি করে, সেই বেশি মূল্য বা অতিরিক্ত মূল্যকে বলা হয় শেয়ার অধিহার। তাহলে শেয়ার অধিহার হলো শেয়ারের যে বেসিক মূল্য, শেয়ারের যে ফেস ভ্যালু তা থেকে অতিরিক্ত মূল্য বা এক্সেস টাকা, যে টাকাগুলো কোম্পানি শেয়ার বিক্রি করার সময় সংগ্রহ করে তাকে আমরা বলছি শেয়ার অধিহার। এটিও শেয়ার হোল্ডারের অংশ, শেয়ার হোল্ডারই এই টাকা পাবেন। সমন্বয়গুলো দেখো, সমন্বয় আসলে এখানে যে বিষয়টি বলা আছে যে সংরক্ষিত আয়ের একটি উদ্বৃত্ত দেওয়া আছে, ব্যালেন্স দেওয়া আছে 1,20,000 টাকা। এখানে আসলে আমরা যখন চূড়ান্ত অঙ্কটা দেখব, আমরা যখন পুরো অঙ্কটা প্রশ্নপত্র পরীক্ষায় পাবো, এভাবে সমন্বয়ে আসলে দেওয়া থাকে না। উদ্দীপকের নিচে বলা থাকতে পারে যে সংরক্ষিত আয় এত টাকা ধরে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করো, অথবা বলতে পারে যে সংরক্ষিত আয় নির্ণয় করে নাও। তো আমরা যেহেতু সংরক্ষিত আয় আগে নির্ণয় করেছি, আগের আমি যে ক্লাসটা দেখালাম কিছুক্ষণ আগে তোমাদেরকে যে কয়েকটি স্লাইড দেখালাম, সেখানে তোমরা দেখেছো কিভাবে সংরক্ষিত আয় নির্ণয় করা হয়, এবং আমি পঞ্চম ক্লাসে এটি ডিটেইলস শিখিয়েছি সংরক্ষিত আয় কিভাবে নির্ণয় করা হয়। এই সংরক্ষিত আয়ের যে অ্যানসার বের হবে, সেই অ্যানসারটি এখানে আমি দিয়েছি যে সংরক্ষিত আয়ের ব্যালেন্স আছে আমার 1,20,000 টাকা। এই যে তথ্যগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই তথ্যগুলোর আলোকে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কোম্পানির মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করা। তো কিভাবে সেই মালিকানা সত্ত্ব প্রস্তুত করতে হবে আমি বোর্ডে দেখাবো। আমি বোর্ডে আমরা এই অঙ্কটি করব এখন, তারপরে সমাধানটা আমি তোমাদের আবার আমরা দেখাবো। তো আমরা এখন একটু বোর্ডে যাচ্ছি যে আমরা কিভাবে মালিকানা সত্ত্ব বিবরণী করব। তোমরা প্রশ্নটি দেখেছো সবাই, এই প্রশ্নের আলোকে আমরা এখন করব মালিকানা সত্ত্ব বিবরণী। লক্ষ্য করো আমরা যে ছকটি করছি এটি কোন একটা কোম্পানির ছক। তো যে কোম্পানির নাম থাকবে সেই কোম্পানির নাম লিখে আমি এখানে লিখব লিমিটেড। আমি এখানে লিখব লিমিটেড, তারপরে আমার প্রশ্নপত্র কি আছে আজকে মালিকানা সত্ত্ব বিবরণী। আজকের আমার আলোচ্য বিষয় মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী আমি কিভাবে করব এখানে আমি দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মালিকানা সত্ত্ব বিবরণী একটা ছক করেছি। উপরে কোম্পানির নাম লিখব, দেন মালিকানা সত্ত্ব বিবরণী, তারপর এখানে সাল তারিখ লিখব। সে আমি ধরে নিচ্ছি যেটি 2017 সালের অঙ্ক। 2017 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। তো আমরা কি করছি এখানে মালিকানা সত্ত্ব বিবরণী করতেছি। হ্যাঁ, এই মালিকানা সত্ত্ব বিবরণী কিভাবে করব আমরা যে প্রশ্নটা কিছুক্ষণ আগে দেখেছি সেই প্রশ্নের আলোকে করব। তো আমরা মনে রাখবো এখানে প্রথমত যে বিষয়টি আসবে সেটি হলো শেয়ার মূলধন। আমরা এখানে কি নিয়ে আসব শেয়ার মূলধন নিয়ে আসব। প্রথমেই শেয়ার মূলধন নিয়ে আসব। নরমালি মালিকানা সত্ত্ব বিবরণীর দুটি অংশ, একটি হলো শেয়ার মূলধন, আরেকটি হলো সঞ্চিতি
ও উদ্বৃত্ত। শেয়ার মূলধনের সাথে এই সঞ্চিতি এবং উদ্বৃত্তগুলো যোগ করলে যে অ্যামাউন্টটি পাওয়া যায় সেটি হয় মালিকানা সত্ত্ব। আমি ধরে নিচ্ছি যে এখানে একটা অ্যামাউন্ট আছে, আর এই সঞ্চিতি এবং উদ্বৃত্ত আমার অনেক সঞ্চিতি থাকতে পারে, একাধিক সঞ্চিতি থাকতে পারে। এই সঞ্চিতিগুলোর একটা ব্যালেন্স এখানে আসবে। এই দুটো ব্যালেন্স যোগ করলে যে টাকাটা হবে সেটি হবে কোম্পানির কি মালিকানা সত্ত্ব বিবরণীর অ্যানসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো যে মালিকানা সত্ত্ব বিবরণী আমি বলছি দুটো পার্ট, একটি হলো শেয়ার মূলধন আর একটি হলো সঞ্চিতি ও উদ্বৃত্ত। শেয়ার মূলধন প্রশ্নপত্রে দেওয়া থাকবে। শেয়ার মূলধন কোথায় দেওয়া থাকবে? প্রশ্নপত্রে শেয়ার মূলধন দেওয়া থাকবে। এখন প্রশ্ন হলো শেয়ার মূলধনটা কিভাবে উপস্থাপন করা হবে, এটি আমি ডিটেইলস তোমাদের দেখাবো। আর এই সঞ্চিতি এবং উদ্বৃত্ত এটিও প্রশ্নপত্রে বিভিন্ন ধরনের সঞ্চিতিগুলো দেওয়া থাকবে এবং এই সঞ্চিতিগুলো এখানে আসবে। আর উদ্বৃত্ত বলতে আমরা আসলে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই মিন করব যেটি, সেটি হলো সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত, রিটেনড আর্নিংস এর ব্যালেন্স। আমরা যে পঞ্চম ক্লাসের রিভিউটা দেখলাম একটু আগে, সেখানে সংরক্ষিত আয় নির্ণয় করেছি। সেই সংরক্ষিত আয় নির্ণয় করে ওটার অ্যানসারটাকে নিয়ে আসবো, যাকে আমরা উদ্বৃত্ত বলছি। কেউ কেউ সেই সংরক্ষিত আয়ের যে উদ্বৃত্ত তাকে সেপারেট করে লেখে আর ব্যালেন্স গুলোকে আলাদা করে লেখে। যদি এরকম আমরা করি তাহলে এখানে তিনটি পার্ট নিয়ে আসবো। যদি বলি যে আমি সংরক্ষিত আয়ের যে ব্যালেন্স বা উদ্বৃত্ত এটাকে আমি পৃথক করে আনতে চাই, তাহলে আমি কি করব? তাহলে এখানে লিখব সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত, সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত। আর 3 নম্বরে আমি নিয়ে আসবো তখন সঞ্চিতি সমূহ। সংরক্ষিত আয়ের উদ্বৃত্তটা আমি এখানে লিখব, আর সঞ্চিতিগুলো আমি বলেছি সঞ্চিতি যদি একাধিক থাকে সেই একাধিক সঞ্চিতিগুলো এখানে নিয়ে এসে সেগুলো যোগ করে এখানে বসাবো। এখানে বসালে এই 3টা টাকা যখন যোগ করলে যে অ্যামাউন্ট পাবো তাকে আমি বলবো কোম্পানির মালিকানা সত্ত্ব বিবরণী। লক্ষ্য করো, মালিকানা সত্ত্ব বিবরণীর আমি প্রথমে আলোচনা করি দুটি অংশ দিয়ে। এখন বলছে যে মালিকানা সত্ত্বের আমরা 3টি পার্ট করেও লিখতে পারি। তুমি যদি 2টি পার্ট লেখো তাতেও হবে, তুমি যদি 3টি পার্ট করে এরকম লেখো তাতেও হবে, নো প্রবলেম। তবে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রশ্নপত্রটা ফলো করবে খুব ভালো করে। প্রশ্ন কিভাবে দেওয়া আছে, প্রশ্নে যদি সংরক্ষিত আয়ের অ্যানসার দেওয়া থাকে সরাসরি, তাহলে তুমি শেয়ার মূলধনের পরে সংরক্ষিত আয়ের যে ব্যালেন্সটি এটি সরাসরি এখানে দিয়ে দিবা। আর যদি প্রশ্নে সংরক্ষিত আয়কে নির্ণয় করতে বলে যে সংরক্ষিত আয় নির্ণয় করে তারপরে এখানে করতে হবে, এরকম সংরক্ষিত আয়ের অ্যানসার দেওয়া নাই, কিন্তু মালিকানা সত্ত্ব বিবরণী করতে বলেছে। যদি মালিকানা সত্ত্ব বিবরণী করতে বলে তাহলে আমি এখানে সংরক্ষিত আয় বের করতে পারি, অথবা অঙ্কের মধ্যে বের না করে আমার আলাদা নোট করে সেই নোটের মধ্যে নির্ণয় করব, নির্ণয় করে এটার ব্যালেন্সটা এখানে নিয়ে আসব। ঠিক আছে? তাহলে আমরা শেয়ার মূলধনটা এখানে লিখলাম, সংরক্ষিত আয়ের যে ব্যালেন্স সেটি এখানে উত্তরটা এখানে লিখলাম, আর সঞ্চিতিগুলো যদি থাকে কোনো সঞ্চিতি একাধিক সঞ্চিতি সেই সঞ্চিতিগুলো লিখে এখানে বসাবো। এই 3টে অ্যামাউন্ট যোগ করলে যে টাকাটা হবে সেটি হবে কোম্পানির মালিকানা সত্ত্ব বিবরণ। তাহলে এখন আমরা আরেকটু ডিটেইলস যাচ্ছি। আমি কিন্তু বেসিক বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করেছি, এখন আমি আরেকটু ডিটেইলস বোঝাবো। শেয়ার মূলধন নিয়ে আমরা একাধিকবার আলোচনা করেছি এর আগে। আমরা চতুর্থ অধ্যায়ে শেয়ার মূলধন নিয়ে কথা বলেছি এবং সেখানে শিখেছি শেয়ার মূলধন যখন বসাবো
তখন আমি একটু চিন্তা করব যে শেয়ার মূলধনটা আসলে প্রশ্নে যেভাবে আছে সেটা কিভাবে আছে। প্রশ্নে শেয়ার মূলধন একটা অ্যামাউন্ট দেওয়া থাকতে পারে যে শেয়ার মূলধন এত টাকা। আজকে যে আমরা প্রশ্নটা দেখেছিলাম সেখানে ছিল যে শেয়ার মূলধন 6 লাখ টাকা, আর আগে পরে এই সম্পর্কিত কোনো ইনফরমেশন নাই। তো আমরা জানি শেয়ার মূলধনকে আমরা হিসাবভুক্ত করার সময় কয়েকটি ভাগে ভাগ করে হিসাবভুক্ত করি, যেমন অনুমোদিত মূলধন, ইস্যুকৃত, বিলিকৃত, তলবকৃত, আদায়কৃত মূলধন, এরকম শেয়ার মূলধনগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে লিখি। তো শেয়ার মূলধন যদি আমরা আনি, শেয়ার মূলধনের এই টাকাটাকে আমরা যখন বসাবো তখন আমরা এখানে এটিকে বলতে পারি যে অনুমোদিত মূলধনটা কত, এটা আমরা এখানে দেখাতে পারি। অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন প্রশ্নে যদি দেওয়া না থাকে তাহলে তুমি এটি সরাসরি এখানে এভাবে একটা কোশ্চেন চিহ্ন দিয়ে ক্লোজ করে দিবে। প্রিয় শিক্ষার্থী, আবারও বলছি, অনুমোদিত মূলধন সম্পর্কে যদি প্রশ্নে কোনো টাকা দেওয়া না থাকে তুমি অনুমোদিত মূলধন লিখে এখানে একটা কোশ্চেন চিহ্ন দিয়ে ক্লোজ করে দিবা। তুমি জানো না, সো তুমি এটি ফাঁকা রাখবে। ঠিক আছে? হ্যাঁ, তো অনুমোদিত মূলধনটা আমরা এভাবে লিখে রাখলাম যেহেতু আমার এই প্রশ্নে ছিল না। তারপরে হবে ইস্যুকৃত, বিলিকৃত মূলধন। ইস্যুকৃত, বিলিকৃত, তলবকৃত ও আদায়কৃত মূলধন। এই যে আদায়কৃত মূলধন দেখতে পাচ্ছ, এখানে আমরা কেউ আমরা বলি কি পরিশোধিত মূলধন। একই বিষয়, পরিশোধিত মূলধন। হ্যাঁ, আদায়কৃতের পরিবর্তে আমরা কেউ এটাকে পরিশোধিত বলি, তাতে কোনো প্রবলেম নেই। ইস্যুকৃত মূলধন, বিলিকৃত মূলধন, তলবকৃত মূলধন, আদায়কৃত বা পরিশোধিত মূলধন আমরা এখানে যে কোনো একটি লিখলেই হবে। তাহলে এই যে মূলধনটা আছে, এই মূলধনটা কোনটা? যে টাকাটা রেওয়া মিলের ভেতরে আছে। এখানে আমার আজকে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নে রেওয়া মিলের মধ্যে ছিল 6 লক্ষ টাকা। এই 6 লক্ষ টাকা আমার এখানে আসবে। তাহলে এই যে মূলধন, এই মূলধনটি এখানে আমরা নিয়ে এসেছি 6 লক্ষ টাকা। তারপরে দেখতে পাচ্ছ তোমরা যে প্রশ্নটি আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি, তোমরা প্রশ্নটি দেখো যে শেয়ার মূলধন ছিল 6 লক্ষ টাকা, তারপরে অন্যান্য আইটেমগুলো কি কি আছে এটা একটু দেখো। দেখো যে শেয়ার মূলধন ছিল 6 লক্ষ টাকা, আর এই 6 লক্ষ টাকা আমরা অঙ্কের মধ্যে নিয়ে এসেছি। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সংরক্ষিত আয়ের একটি ব্যালেন্স নিচে দেওয়া আছে অন্যান্য তথ্য বলে। এই যে সংরক্ষিত আয়ের একটা ব্যালেন্স দেওয়া আছে 1,20,000 টাকা, এই সংরক্ষিত আয়ের ব্যালেন্সটি আমরা এখন লিখব। তারপরে এই যে রেওয়া মিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সঞ্চিতি আছে, বিভিন্ন তহবিলগুলো আছে, বিভিন্ন ফান্ড দেওয়া আছে। এই রেওয়া মিলে যে বিভিন্ন সঞ্চিতিগুলো আছে সেই সঞ্চিতিগুলো লিখব। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, আমরা আবার বোর্ডে যাই, আমরা বোর্ড ফলো করি। তাহলে এখন আমরা লিখব সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত। সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত কত আছে? আমরা দেখেছিলাম যে 1,20,000 টাকা আছে। আমি বলেছিলাম যে সর্বোচ্চ 3টা ভাগে ভাগ করে এটা আলোচনা করতে পারি আমরা। একটি ভাগ ছিল যে মূলধন, আরেকটি ভাগ ছিল আমার সংরক্ষিত আয়, আরেকটি ভাগ ছিল সঞ্চিতি সমূহ। সঞ্চিতি সমূহ। এখন এই সঞ্চিতি সমূহ আমরা দেখব যে প্রশ্নে দেওয়া থাকবে।
পরীক্ষার হলে যদি দেখো চিন্তা করো তুমি হয়তো একটা সঞ্চিতি দুটো সঞ্চিতি এরকম থাকে, তো সর্বোচ্চ যা যা সঞ্চিতি থাকতে পারে, যত রকমের সঞ্চিতি পরীক্ষায় আসতে পারে, এই 3 নম্বরে এখানে এসে আমি আজকের প্রশ্নের সবগুলো নিয়ে এসেছি। আজকের প্রশ্নের সবগুলো নিয়ে এসেছি। সো আমরা একটা প্রশ্নটি আবার দেখব, তাহলে বুঝবো যে কি কি সঞ্চিতি এখানে আসতে পারে। এই সবগুলো সঞ্চিতি আমরা এখানে বসাবো। দেখো তোমরা প্রশ্নটি তাহলে দেখো যে এখানে কি কি সঞ্চিতি আসতে পারে। দেখো যে এখানে শেয়ার মূলধনের নিচে যতগুলো আইটেম আছে, সাধারণ সঞ্চিতি, তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল, মূলধন সঞ্চিতি, প্রতিপূরক তহবিল, শেয়ার অধিকার, এখানে যে এতগুলো আইটেম আমরা দেখতে পাচ্ছি, এই সবগুলো আইটেম আমরা এই 3 নাম্বার ধাপ যেটি বলছিলাম যে সঞ্চিতি সমূহ সেখানটায় নিয়ে আসব। ঠিক আছে, তাহলে আমরা রেওয়া মিলের মধ্যে থেকে শেয়ার মূলধনটা দিয়েছি 1 নাম্বার আইটেমে, আর নিচের যে আইটেমগুলো দেখতে পাচ্ছি সাধারণ সঞ্চিতি তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল, মূলধন সঞ্চিতি, প্রতিপূরক তহবিল, শেয়ার অধিকার, এই সবগুলো আমি নিয়ে আসবো কোথায়? 3 নাম্বার আইটেমে। আর 2 নাম্বার ধাপে আমি নিয়ে আসছি কি সংরক্ষিত আয়ের ব্যালেন্স, যে সংরক্ষিত আয়ের ব্যালেন্সটি আমার অন্যান্য তথ্যের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখন আমি প্রশ্নটি সরাই নিচ্ছি, প্রশ্নটি সরাই বোর্ডে আমরা চাই আবার। তাহলে সংরক্ষিত আয় গেল, এই মূলধন গেল, সঞ্চিতি সমূহ, সঞ্চিতি সমূহের মধ্যে আমি এখানে নিয়ে আসবো সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি তহবিল। সাধারণ সঞ্চিতি তহবিল প্রিয় শিক্ষার্থী, প্রশ্নে তোমরা দেখেছো আছে 1,20,000 টাকা। সেই 1,20,000 টাকা আমরা এখানে বসাবো। সাধারণ সঞ্চিতি তহবিল কত বসাবো? 1,20,000 টাকা বসাবো, যেটা রেওয়া মিলে দেওয়া আছে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে স্যার এই সঞ্চিতি কি বাড়তে পারে বা এটি কি কমতে পারে? হ্যাঁ, এই সঞ্চিতি বাড়তে পারে অথবা কমতেও পারে। কেমন বাড়তে পারে কিভাবে? যদি শেয়ার মূলধনের যদি কোম্পানির যে প্রফিট হবে, নিট লাভ হবে, সেই নিট লাভ থেকে যদি সঞ্চিতি তহবিলে টাকা স্থানান্তর করা হয় তাহলে এভাবে সঞ্চিতি বেড়ে যাবে। আর এই সঞ্চিতিগুলো বাড়লে আমরা এই সঞ্চিতি তহবিলের সাথে সেই টাকাটা যোগ করে দেব। ঠিক আছে, যদি এই সঞ্চিতি কখনো বৃদ্ধি পায় তাহলে তার সাথে যোগ করে দেব। কখন বৃদ্ধি পায়? নিট লাভ থেকে কিছু টাকা এই ফান্ডে যদি স্থানান্তর করা হয় তাহলে এই ফান্ড বেড়ে যায়। যদি নিট লাভ থেকে স্থানান্তর করে সঞ্চিত তহবিলে টাকা আনা হয় তাহলে সঞ্চিত তহবিল বেড়ে যাবে। যেমন আমি যদি ধরি যে নিট লাভ থেকে 10,000 টাকা এই সঞ্চিত তহবিলে স্থানান্তর করা হলো, বা নিট লাভ থেকে 10,000 টাকা সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর করা হবে, তাহলে এখানে আমি এটি যোগ করে দেব। আর যদি বলি যে এই সঞ্চিত তহবিল থেকে টাকা নিয়ে আমি এই কাজটি করেছি, তাহলে আমার সঞ্চিত তহবিল কমে যাবে। অর্থাৎ সঞ্চিত তহবিল থেকে যদি টাকা কমে যায় তাহলে এখান থেকে মাইনাস হয়ে যাবে, এই ফান্ডটা কমে যাবে। সবসময় তো ফান্ড বাড়ে না, ফান্ড করা হয় কোনো একটা পারপাস সার্ভ করার জন্য। কখনো যদি সেই কাজটি করা হয় তাহলে আমার এই সঞ্চিত ফান্ড বা এই সঞ্চিত তহবিল কমে যাবে। তাহলে আমরা লক্ষ্য করি এখানে সাধারণ সঞ্চিত তহবিল কমলো কি বাড়লো এই সম্পর্কে আমার প্রশ্নে কোনো তথ্য নেই, সো আমি যোগ বিয়োগ করব না, আমি তোমাদের বোঝানোর জন্য এই কথাগুলো বলেছি। তোমরা দেখো তারপরে প্রশ্নে ছিল যে লভ্যাংশ সমতাকরণ তহবিল, আমরা এটি এখন এখানে বসাবো। লভ্যাংশ সমতাকরণ তহবিল
এটি আমরা এখানে বসাবো। এটি ছিল প্রশ্নে যে লভ্যাংশ মূল্যায়ন তহবিল ছিল 1 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রশ্নটি দেখালাম যে সেই প্রশ্নে দেখো মূলধন সঞ্চিতি ছিল। আমরা এখন সেই মূলধন সঞ্চিতিও এখানে নিয়ে আসব। ঠিক আছে, মূলধন সঞ্চিতি। মূলধন সঞ্চিতি ছিল আমাদের কাছে 30,000 টাকা। সেই মূলধন সঞ্চিতি 30,000 টাকা আমরা এখানে নিয়ে আসব। আমার প্রশ্নে ছিল প্রতিপূরক তহবিল 20,000 টাকা। আমার বোর্ডে একটু স্পেস কম আছে, আমি নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে জায়গা আমি একটু বাড়িয়ে নিচ্ছি। মূলধন সঞ্চিতির পরে আমার এখানে আছে আমাদের প্রশ্নপত্রে ছিল কি প্রতিপূরক তহবিল। আমি এখন সেই প্রতিপূরক তহবিলটা এখানে বসাবো। প্রতিপূরক তহবিল, প্রতিপূরক তহবিল যদি থাকে সেটিও একটি সঞ্চিতি, এটি আমি এখানে নিয়ে এসেছি। এবার আমরা তারপরে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে রেওয়া মিলে শেয়ার অধিহার। শেয়ার অধিহার, শেয়ার অধিহার আছে 10,000 টাকা। এটি আমি এবার এখানে নিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ কিনা প্রিয় শিক্ষার্থীরা, এখানে 1 2 3 4 5 ধরনের রিজার্ভ আমার আছে। সাধারণ সঞ্চিত তহবিল 1,20,000, আমার লভ্যাংশ সমতাকরণ তহবিল 1 লক্ষ, মূলধন সঞ্চিতি 30,000, প্রতিপূরক তহবিল 20,000, শেয়ার অধিহার 10,000। এই যে ফান্ডগুলো আছে এই সবগুলো আমি এখন যোগ করব। এই সবগুলো কি করব? যোগ করব। এইগুলো কোথা থেকে এসেছে? এগুলো কোথা থেকে এসেছে? এই প্রশ্ন যদি কারো মনে আসে আবার তোমাদের বলবো, প্রশ্নটি আবার দেখে নাও। আমি এখানে একদম আমি কিন্তু খুব স্লো আগাচ্ছি, আমি খুব ফাস্ট আগাচ্ছি যে তোমরা বুঝতে পারবে না। তোমরা যে প্রশ্নটি এখানে দেখেছো, যে সমাধানটি তোমরা দেখেছো, আমি বলেছি সমাধানটিকে আমরা তিনটা ভাগ নিয়ে আলোচনা করেছি। একটি ছিল মূলধন, একটা সংরক্ষিত আয়, আর একটি ছিল সঞ্চিতি সমূহ। হ্যাঁ, এই তিনটি অংশ এখানে আমি বলেছি যে আছে। তো এই যে মূলধনটা আমরা বসিয়েছি, এটি রেওয়া মিলে ছিল, আর সংরক্ষিত আয় আমার রেওয়া মিলের নিচে তথ্য দেওয়া ছিল, আর সঞ্চিতি সমূহ আমার প্রশ্নপত্রে দেওয়া ছিল। সেই সঞ্চিতি সমূহ এখানে এসেছে। নিচের লেখাটা দেখতে পাচ্ছ কিনা তোমরা দেখো। হ্যাঁ, আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। সাধারণ সঞ্চিতি তহবিল এটি রেওয়া মিল থেকে আমি এনেছি। লভ্যাংশ সমতাকরণ তহবিল দেখো এখান থেকে এনেছি। মূলধন সঞ্চিতি 30,000 টাকা এনেছি। প্রতিপূরক তহবিল 20,000 টাকা এনেছি। শেয়ার অধিহার 10,000 টাকা এনেছি। তোমরা যারা প্রশ্ন দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রশ্ন থেকে প্রত্যেকটি আইটেম এখানে এসেছে। তবে কোন আইটেম সম্পর্কে, কোন সঞ্চিতি সম্পর্কে যদি প্রশ্নের মধ্যে কোনো সমন্বয় দেওয়া থাকে, যেটি বাড়বে বা কমবে, এত টাকা এখানে স্থানান্তর করতে হবে, এত টাকা এখান থেকে সরিয়ে নিয়ে আসতে হবে, এরকম যদি বলা থাকে যে নেট লাভ থেকে এত টাকা সঞ্চিত স্থানান্তর করতে হবে, তখন আবার সেই সঞ্চিতিগুলো বেড়ে যেতে পারে। অথবা কোনো কারণে যদি এই সঞ্চিতি হ্রাস পায়, কমে যায়, তাহলে এটা মাইনাস করতে হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই বিষয়গুলো আমরা এখানে নিয়ে এসেছি। এবার এই যে এখানে দেখতে পাচ্ছ আমার এখানে 5টি আইটেম আছে। এই 5টি আইটেমের টাকা আমরা যোগ করব। যোগ করে কি করব? এই টাকাটা এই ঘরে বসাবো। এইখানটায় আমি এই টাকাটা নিয়ে আসব। এইটা যোগ করি আমরা, তাহলে যোগ করে দেখি কত টাকা হয়। 20,000, 30,000, 50,000, 50 আর 20 70,000, আর 10 80,000, এখানে 2 লাখ আছে, তাহলে 2 লাখ এখানে হবে 2 লাখ
৮০,০০০ টাকা। তাহলে এই আইটেমগুলো এখানে টাকাগুলো বসালাম, এই টাকাগুলো যোগ করলাম, এই যোগফল 2,80,০০০ হলো। আর সংরক্ষিত আয়ের অ্যানসার দেওয়া আছে প্রশ্নে 1,20,০০০। অনুমোদিত মূলধন দেওয়া আছে 6,00,000 টাকা, 6,00,000, 1,20,০০০, 2,80,০০০। এই তিনটা আইটেম আমি এখানে পেয়েছি। আমি আগেই বলেছি তোমাদের যে এখানে তিনটা ভাগে ভাগ করে আমরা বসাতে পারি, তবে কেউ কেউ দুটো ভাগে ভাগ করে বসায়। দুটো ভাগে ভাগ করে বসালেও হবে, মূলধন তখন হবে একসাথে 6,00,000 টাকা, আর সংরক্ষিত আয়টা চলে আসবে এই সঞ্চিতির ভেতরে, যেটা আমি বলেছিলাম সঞ্চিতি উদ্বৃত্ত নামে। সঞ্চিতি উদ্বৃত্ত নামে যদি এখানে আসে, সংরক্ষিত আয়টা এখানে চলে আসবে। তাহলে এখানে চলে আসলে 1,20,০০০ টাকা এর মধ্যে আসবে, এর মধ্যে যোগ হয়ে এখানে সেটা চলে আসবে, তখন এখানে 4,00,000 টাকা হয়ে যাবে। এখন আমি এই তিনটা আইটেম যদি যোগ করি, তিনটা আইটেম যোগ করলে দেখো যোগফল কত হয়। এই তিনটি আইটেমের টাকাগুলো, তিনটা অ্যামাউন্ট আমি যোগ করি, তাহলে 6,00,000, 1,00,000, 7,00,000, 8, 9,00,000, 9,00,000 আর 8, 1,00,000 হবে। 20 আর 80 মিলে তাহলে এই 10 লক্ষ টাকা এখানে হবে। এই যে 10 লক্ষ টাকা, এই 10 লক্ষ টাকা হবে আমার মালিকানার সত্ত্ব বিবরণী। এই 10 লক্ষ টাকা হবে আমার মালিকানার সত্ত্ব বিবরণী। ঠিক আছে, তোমরা লক্ষ্য করো ভালো করে, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো। স্ক্রিনটা আমি এদিকে একটু দেখাচ্ছি তোমাদের। 6 লক্ষ টাকা মূলধন ছিল আমার, 1,20,০০০ সংরক্ষিত আয়ের ব্যালেন্স ছিল। সংরক্ষিত আয়ের ব্যালেন্স আমার, এই সংরক্ষিত আয় এটির ব্যালেন্স 1,20,০০০। আর সঞ্চিতি সমূহ, এই যে সঞ্চিতি সমূহ, এই সঞ্চিতি সমূহ কিন্তু একাধিক সঞ্চিতি এখানে আছে। প্রশ্নে একাধিক থাকতে পারে, দুটো থাকতে পারে, এখান থেকে একটি থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটি থাকতে পারে। হ্যাঁ, তো যেটি যেটি থাকবে সেটি তুমি আনবে। যদি প্রশ্ন থাকে একটি, আমি এখানে একটি বসাবো, দুটি থাকলে দুটি বসাবো, এখানে যা থাকবে সেগুলো বসাবো। তারপরে এই যোগফলগুলো করে এখানে নিয়ে আসবো। তাহলে তিনটি অংশ নিয়ে আলোচনা যদি করি, মূলধন, সংরক্ষিত আয়ের ব্যালেন্স এবং সঞ্চিতি সমূহ, এই তিনটা টাকা যোগ করলে যে অ্যামাউন্টটা আসবে, সেই অ্যামাউন্টকে আমি বলছি মালিকানার সত্ত্বের অ্যানসার। এবং এই 10 লক্ষ টাকা হচ্ছে আমার কোম্পানির মালিকানার সত্ত্ব। কার মালিকানার সত্ত্ব? মালিকানার সত্ত্ব কার? কোম্পানির মালিকানার সত্ত্ব না শেয়ার হোল্ডারদের মালিকানার সত্ত্ব? আসলে এটি হলো শেয়ার হোল্ডারদের মালিকানার সত্ত্ব। শেয়ার হোল্ডার কোম্পানির মালিক, তাদের যে অধিকার, তাদের যে রাইট, সেই রাইট হলো মালিকানার সত্ত্ব। আমরা জানি একটি যৌথ মূলধনী কোম্পানির যত টাকা অ্যাসেট আছে, যত টাকা সম্পদ থাকবে, সেই সম্পদের উপর দুটি পক্ষের অধিকার থাকে। একটি হলো শেয়ার হোল্ডারদের অধিকার থাকে, আরেকটি হলো যারা ঋণ দেয় কোম্পানিকে, যারা কোম্পানিকে লোন দিয়ে থাকে, তাদেরও অধিকার থাকে। অর্থাৎ আমরা জানি যে সম্পদের উপরে দুটি পক্ষের অধিকার থাকে, একটি দায় আর একটি মালিকানার সত্ত্ব। এই কোম্পানির মালিকানার সত্ত্ব আমার এই অঙ্কে দেখতে পাচ্ছি আমি 10 লক্ষ টাকা। এই যে 10 লক্ষ টাকা দেখতে পাচ্ছি, এই 10 লক্ষ টাকাকে আমি বলছি কোম্পানির শেয়ার হোল্ডার বা মালিক যারা, তাদের অধিকার 10 লক্ষ টাকা। আর কোম্পানির অ্যাসেট, কোম্পানির সম্পদ যদি থাকে 11 লক্ষ টাকা, এই 11 লক্ষ টাকার মধ্যে 10 লক্ষ টাকা পাবে মালিকরা, আর 1 লক্ষ পাবে কারা? অন্য পার্টি, তৃতীয় পক্ষ, যাদেরকে আমরা বলবো দায়, বা যাদেরকে আমরা বলবো পাওনাদার, ঋণদাতা, থার্ড পার্টি। তাহলে একটি কোম্পানির যে টোটাল অ্যাসেট, সেই টোটাল অ্যাসেট থেকে আমরা মালিকানার সত্ত্ব মাইনাস করলে দায়ের পরিমাণ পাবো, এবং কোম্পানির টোটাল সম্পদ থেকে দায় যদি মাইনাস করে দেই, তাহলে মালিকানার সত্ত্ব পাবো। ঠিক আছে,
তাহলে আমি আজকে তোমাদের যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি ছিল কি একটি যৌথ মূলধনী কোম্পানির মালিকানার সত্ত্ব বিবরণী কিভাবে করতে হবে, তাকে আমি বিভিন্ন ভাবে আলোচনা করে তোমাদের দেখিয়েছি। যে এখানে তোমরা দেখেছো যে একটু বড় করে দেখাচ্ছি আমি তোমাদেরকে যে যৌথ মূলধনী কোম্পানির মালিকানার সত্ত্ব বিবরণী আমরা কিভাবে করেছি। প্রথমে দিয়েছি মূলধন, অনুমোদিত মূলধন প্রশ্নে দেওয়া নাই, অনুমোদিত মূলধনটি প্রশ্নে দেওয়া নাই, সো আমি অনুমোদিত মূলধনটি এখানে ফাঁকা রেখে দিয়েছি। আর তারপরে নিয়ে এসেছি ইস্যুকৃত, বিলিকৃত, তলবকৃত, আদায়কৃত মূলধন। এটি এসেছে এখানে আমার 6 লক্ষ টাকা। আর তারপরে এসেছে সংরক্ষিত আয়। সংরক্ষিত আয় প্রশ্নে দেওয়া থাকলে আমি সরাসরি এখানে বসিয়ে দিব। যদি সংরক্ষিত আয় প্রশ্নে দেওয়া না থাকে তাহলে আমার নির্ণয় করে নিতে হবে। এটা কিভাবে নির্ণয় করতে হবে আমি গত ক্লাসে তোমাদের শিখিয়েছি, যে ক্লাসটি রিভিউ আমি কিছুক্ষণ আগে তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম। সংরক্ষিত আয় নির্ণয় করে সেই অ্যামাউন্টটা আমরা এখানে নিয়ে আসব। তারপরে আমাদের আনতে হবে কি সঞ্চিতি সমূহ। সঞ্চিতি সমূহ যা যা থাকবে নেওয়া মিলে সেগুলো আমরা এখানে নিয়ে আসব। একটু আমি তোমাদের একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। সাধারণ সঞ্চিতি দেখো কত আছে, 1,20,000 টাকা। লভ্যাংশ সমতাকরণ তহবিল, মূলধন সঞ্চিতি, প্রতিপূরক তহবিল, শেয়ার অধিহার, এভাবে যতগুলো সঞ্চিতি থাকবে প্রত্যেকটি সঞ্চিতি আমি এখানে নিয়ে আসব এবং এই সঞ্চিতিগুলোর যোগফল আমি লাস্ট বড়ে বসাবো। প্রথম কলামে আমি বসিয়েছি সঞ্চিতিগুলো, এই সঞ্চিতিগুলোর যোগফল আমি শেষ করে বসিয়েছি। এবার এই তিনটি টাকা 6 লক্ষ টাকা, 1,20,000 টাকা, 2,80,000 টাকা, এই তিনটি টাকা 6 লক্ষ, 1,20,000, 2,80,000, তিনটা যোগ করলে আমার এসেছে কত 10 লাখ টাকা। এই যে 10 লাখ টাকা এটি হলো কোম্পানির সমাপনীর ব্যালেন্স, মালিকানা সত্ত্ব বিবরণী। আজকের যে আলোচনা, আজকের যে সমাধান, এই সমাধান থেকে আজকের আলোচনা থেকে নিশ্চয়ই তোমরা যৌথ মূলধনী কোম্পানি কিভাবে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করে এটি শিখতে পেরেছো। আমি এটির সমাধানটি যেটি করেছি বোর্ডে এটা তোমাদেরকে স্লাইড আকারে দেখাচ্ছি এবং তোমরা যদি এটিকে স্ক্রিনশট নিয়ে রাখো তোমরা দেখতে পারবে। তোমরা এই সমাধানটি দেখো, সবাই স্লাইডটি দেখো। একটু বড় করে দেখানো হচ্ছে স্ক্রিনে, দেখো তোমরা আজকে যে সমাধানটা আমি করেছি সেটা লক্ষ্য করো। আমি যেটি বোর্ডে করেছি সেটি এখানে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে দেওয়া আছে একটি কোম্পানির নাম, আসলে কোম্পানির নাম না থাকার কারণে ডট ডট দিয়ে দেওয়া আছে, মালিকানার সত্ত্ব বিবরণী। তারপর সাল, তারিখ এভাবে দেওয়া থাকবে। 2017 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এরকম যে সাল থাকবে সেই সাল আমি লিখব। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে সংরক্ষিত আয়ের ব্যালেন্স নিয়ে আসার আগে আমি প্রথমে মূলধনটা দিব। মূলধনকে আমি বলেছি মূলধনগুলোকে আমরা বেশ কয়েকটি ভাগে আলোচনা করব। মূলধনটি কি? প্রথমে অনুমোদিত মূলধন, তারপরে এসেছে ইস্যুকৃত, বিলিকৃত, তলবকৃত, আদায়কৃত মূলধন। অনুমোদিত মূলধন কি প্রশ্নে দেওয়া না থাকলে এইভাবে আমরা একটা কোশ্চেন মার্ক দিয়ে নিচে ক্লোজ করে দিব। আর ইস্যুকৃত, বিলিকৃত, তলবকৃত এবং আদায়কৃত যে মূলধন সেই মূলধনটি ইস্যুকৃত, বিলিকৃত, তলবকৃত, আদায়কৃত যে মূলধন সেই মূলধনটি আমরা রেওয়া মিলের মধ্যে যে টাকা দেওয়া থাকবে সেটি এখানে নিয়ে আসব। ঠিক আছে? সংরক্ষিত আয়ের যে ব্যালেন্স যেটি ছিল সেটি আমরা এখানে নিয়ে এসেছি। দেখেছো সঞ্চিতি এবং উদ্বৃত্ত, এই সঞ্চিতি এবং উদ্বৃত্তগুলো রেওয়া মিল থেকে আমি এখানে নিয়ে এসেছি। প্রত্যেকটি আইটেম ধরে ধরে এখানে আনা হয়েছে
এবং সবগুলো যোগফল এখানে বসানো হয়েছে। তোমরা যদি ফলো করো আজকের এই ক্লাসে যে মুখ্য আলোচনা যে সেটি হলো যে যৌথ মূলধনী কোম্পানির মালিকানা সত্ত্ব বিবরণী। এই মালিকানা সত্ত্ব বিবরণী একটি অন্যতম প্রধান অংশ। যখন এটি সিলেবাস ইনক্লুড করা হয়, আমি সে সময়কার কথা না বলে পারছি না, তখন আমাদের অনেক মানে শিক্ষকরা আমাদেরকে বলছিলেন যে স্যার এটিও আমরা কিভাবে মালিকানা সত্ত্বযুক্ত করা হয় ফার্স্ট পেপারে, কোম্পানির করা কখনো করা হয় না, এটি কিভাবে হবে। আসলে তখন আমরা এগুলো নিয়ে ব্যাপক আলোচনা করে আমাদের টিচারদেরকে বোঝানো হয়েছে, শেখানো হয়েছে, এখন সবাই এক্সপার্ট হয়েছে। কারিকুলামের ট্রেনিং হয়েছে, সেখানে এগুলো বোঝানো হয়েছে। গভর্নমেন্ট ব্যাপক প্রস্তুতি নিয়ে তখন প্রজেক্টের মাধ্যমে শিক্ষকদের কারিকুলামের প্রশিক্ষণের আওতায় নিয়ে এসেছিলেন। তার ফলে আমরা সেই প্রশিক্ষণগুলোতেও কাজ করেছি এবং আমাদের শিক্ষার্থীরা প্রকৃতই এই একটি কোম্পানির কিভাবে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে হয় সেটা শিখেছে এবং সিলেবাসে যেটি আছে। তো আমরা বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন যদি অ্যানালাইসিস করি, দেখবো যে এই প্রশ্নটি প্রায়ই আসে যে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করো। তো যৌথ মূলধনী কোম্পানির মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে আমরা তাহলে তিনটা পার্ট নিয়ে আলোচনা করব। মূলধনটা বসিয়ে দিব, সংরক্ষিত আয়ের ব্যালেন্স থাকলে সেটি বসাবো, আর সঞ্চিত এবং উদ্বৃত্ত থাকলে সেগুলোকে একসাথে করে নিয়ে বসাবো। যদি কেউ চাও যে আমি দুটি পার্ট করে বসাবো, সেও পারো। সে কিভাবে পারো, যে প্রথমে মূলধনটা বসাবে, সংরক্ষিত আয় এই সঞ্চিতি ও উদ্বৃত্ত তার মধ্যে নিয়ে আসবে। সংরক্ষিত আয় যে পৃথকভাবে বসিয়েছ, পৃথকভাবে না বসালেও হবে, যদি একসাথে নিচে নিয়ে আসো সঞ্চিতি এবং উদ্বৃত্তের মধ্যে তাহলেও হবে। তো আজকের এই আলোচনা থেকে আমি আশা করছি তোমরা সংরক্ষিত আয় বুঝতে পারবে, মালিকানা সত্ত্ব বিবরণী বুঝতে পারবে এবং আগামী ক্লাসে আমরা আর্থিক অবস্থার বিবরণী কিভাবে করা হয় সে নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আগামী ঈদ তোমাদের এই ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা রইল। আমাদের জন্য দোয়া করবে, আমরা তোমাদের শুভ কামনা করছি। আমাদের প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকি, এই দেশ ভালো থাকে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।